আসলে এম্বাসির বাইরে যে লাইনটা থাকে এবং সিকিউরিটি এমন রেস্ট্রিক্টেড অবস্থা রাখে, ওখানে আপনি গাড়ি দাঁড় করাইতেই দেয় না। ব্যাপার হচ্ছে আরেকটা যে হচ্ছে অনেকেই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার যে টাইমে শিডিউল, আপনি জাস্ট 15 মিনিট আগে গেটের ওখানে যে সিকিউরিটি পার্সনগুলো রয়েছেন তাদের বললেই হবে যে আমার শিডিউল এই টাইমে, সঙ্গে সঙ্গে আপনাকে এটা ইন করে দিবে। তার ব্যাগের মধ্যে একটু মানে বিপজ্জনক কিছু পাচ্ছে, সিগন্যাল পাচ্ছে। পরে ব্যাগ খুললো, খুলে দেখে ওর মধ্যে একটা টর্চ লাইট। সবাইকে স্বাগত। আমেরিকান এম্বাসি ফেস করেছিলাম জানুয়ারি 2 তারিখে। এখন এটা বলা যায় ফরচুনেটলি আনফরচুনেটলি জানুয়ারি 2 তারিখ থেকে আমেরিকান এম্বাসি নতুন কিছু সিস্টেম ওরা চালু করেছে, সেগুলো হয়তো আপনারা তারা ওয়েবসাইটে পাবেন। এবং ভেতরের পরিবেশটাও মানে যারা এর আগে দিয়েছে এবং জানুয়ারির পর থেকে দিয়েছে, পরিবেশটা একটু ডিফারেন্ট বলে আমার মনে হয়েছে। তো আমি আজকে শেয়ার করব যে আসলে ভেতরে আমরা কি দেখলাম, কি করলাম। আসলে ইন্টারভিউ তো এইভাবে ইন্টারভিউ এবং তাৎক্ষণিক যে রেজাল্ট, এটা আসলে অন্য কোনো এম্বাসি দেয় না, একমাত্র ইউএস এম্বাসি দেয়। এবং এটা আমেরিকান এম্বাসি বিল্ডিংটা পুরোপুরি বিশাল বড় এক লাল ইটের দুর্গর মতো আর কি। ভেতরের পরিবেশটা আসলে কেমন এখানে বলে রাখি, জানুয়ারি 2 তারিখ আমরা আগে থেকেই যেটা ভেবেছি যে প্রচন্ড শীত হবে। আমাদের শিডিউল ছিল সকাল 8টায়। ফরচুনেটলি, আমি বলবো ফরচুনেটলি, সেটা হচ্ছে যে আমরা হুট করে আমি 1 সপ্তাহ 10 দিন আগে আমি একটা নতুন অ্যানাউন্সমেন্ট দেখলাম যে কিছু বিষয় চেঞ্জ করা হচ্ছে আমেরিকান এম্বাসির রুলস। তখন আমি দ্রুত পোর্টালে ঢুকলাম, ঢুকে দেখি যে আমার শিডিউলটা হয়ে গেছে 2 জানুয়ারি 2025 বেলা 12:30টায়। মানে এটা মেঘনা চাইতে বৃষ্টি আমার কাছে মনে হয়েছে এবং ওখানে কনফার্মেশনের জন্য বলা হয়েছে। যাই হোক, ওরা অটো এটা রিশিডিউল করে দিয়েছে এম্বাসি। আর আমরা সকালবেলা 10টা থেকে প্রিপারেশন নিয়ে, আমাদের বাসাটা পাশেই আর কি, আমেরিকান এম্বাসির পাশেই। এখান থেকে যেতে হেঁটে গেলেও হয়তো বড় জোর আধা ঘন্টা লাগে, অন্য যানবাহন তো আরও ইজি। তো যাই হোক, আমরা 10টা থেকে প্রিপারেশন রেডি হয়ে একবারে বেরোই। গাড়ি আসলে অনেকে বলে যে গাড়িতে করে যেতে হবে, নামতে হবে। আসলে এম্বাসির বাইরে যে লাইনটা থাকে এবং সিকিউরিটি এমন রেস্ট্রিক্টেড অবস্থা রাখে, ওখানে আপনি গাড়ি দাঁড় করাইতেই দেয় না, দাঁড় করাইতেই দেবে না। তো আমরা যখন নামতে চাইলাম, আমাদের বেবি বা যাই হোক, আমাদের একটু সামনে যেখানে ঢোকার গেট, তার থেকে একটু সামনে এগিয়ে যেতে বললো। আমরা ওখানে নেমে গেলাম এবং কোনো গাড়ি এখানে থামার কোনো ব্যবস্থা নেই অ্যাকচুয়ালি, কারণ দুইটা সবই তো ডিপ্লোম্যাটিক জোন। এখানে আরও একটি কথা বলে রাখি, অনেকেই প্রচুর ফাইল নিয়ে যায়, যেরকম D-160 যে মূল ফাইল ফিল আউট করার পর যে প্রিন্ট আউটটা পাওয়া যায় একবারে, ওখানে লেখাই থাকে যে ডন্ট, মানে এটা লেখা থাকে এরকম যে আপনি এটা সঙ্গে আনবেন না, এরকম কিছু আর কি, মানে নট ফর এম্বাসি, এরকম কিছু একটা লেখা থাকে ওই ফর্মের গায়ে গায়ে জল ছাপ দিয়ে। তো এছাড়াও আরও 2টা কাগজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে আপনার ডেট কনফার্মেশন পেজ, আরেকটা হচ্ছে প্রোফাইল কনফার্মেশন পেজ। ওখানে বারকোড নাম্বারটা থাকে 2 পেজে। যাই হোক, আমরা মূল প্রোফাইলটা নেই, যেখানে লেখা ছিল যেটা আনবেন না। তো আমরা ওই বাকি 2টা নিয়ে গেলাম। মজার ব্যাপার হচ্ছে এই 2 পেপার, মানে আমেরিকান এম্বাসির যে ফর্মের সংশ্লিষ্ট, এমনকি রসিদ যেটা বলা হয়, ব্যাংক স্লিপ যেটা টাকা জমা দিয়েছেন আপনি, এগুলো কোনোটাই তারা টাচ করেনি। আমরা ঢোকার সময়, একবার গেটের ওখানে ঢোকার সময় জাস্ট বললো আপনাদের নতুন পাসপোর্ট দিলেন। আমরা নতুন পাসপোর্ট দিলাম, আমাদের বেবি আছে। আমরা জাস্ট ওখানে পৌঁছেছিলাম 12টা 17 মিনিটে, আমাদের 15 মিনিট আগে যাওয়ার কথা। আমরা 17 মিনিটে পৌঁছলাম এবং আমি গেটে কিন্তু গিয়ে বলেছি যে আমাদের 12:30 শিডিউল। তখন আমরা বলছি আপনারা ঢুকে যান। ওখানে একটা মজার ব্যাপার হচ্ছে আরেকটা, যে হচ্ছে অনেকেই 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে গিয়ে দাঁড়িয়ে থাকে। এটা কিন্তু কোনো প্রয়োজন নেই। আপনার যে টাইমে শিডিউল, আপনি জাস্ট 15 মিনিট আগে গেটের ওখানে যে সিকিউরিটি পার্সনগুলো রয়েছেন তাদের বললেই হবে যে আমার শিডিউল এই টাইমে, সঙ্গে সঙ্গে আপনাকে এটা ইন করে দিবে। তবে অবশ্যই লাইন ধরে দাঁড়ানোটা বেটার। আর আমরা যখন আমাদের গেটের মানে একবারে ছোট্ট একটা যেটা ওদের রুম, ঢোকার গেট আর কি, সিকিউরিটি রুম, ওখানে আমরা পাসপোর্টগুলো দিলাম এবং ওরা ওইটা বারকোডটা মেরে দিল পাসপোর্টের গায়ে। এবং আমার ধারণা এটা ওদের কাছে লিস্টেডই থাকে, আমাদের জাস্ট পাসপোর্ট নাম্বারটা ওরা স্ক্যান করে নিয়ে ওরা দিয়ে দিল। আমার সঙ্গে ওয়াইফ এবং আমার প্রায় 3 বছরের ছেলে ধী রয়েছে।
তো তার জন্য আমরা একটা ব্যাগে, তো সিকিউরিটি একজন মহিলা বাংলাদেশি, একটু মনে হলো আচরণটা একটু মানে এটা ডিসেন্ট টাইপের আমার মনে হয় না। উনি এমন ভাবে বলে, এই ব্যাগের মধ্যে কি, এটা কি? তো যাই হোক আমি বললাম যে এটা বেবি ফুড বা এরকম কিছু, তো আর চেকও করেনি, ওইটা ঢুকলাম। কিন্তু ওনার আচরণটা আসলে ওরকম পোলাইট ছিল না। বাংলাদেশি তো হয়তো এই কারণে, হয়তো বাংলাদেশের সঙ্গে থাকতে থাকতে মিশতে মিশতে, বা বাংলাদেশি তো নিজে অরিজিন, যাই হোক সেটা একবারে খুবই নগণ্য প্রসঙ্গ। তারপর ওনার বিহেভটা আমার কাছে খুব একটা আমেরিকান এম্বাসি সুলভ মনে হয়নি। তো ঢুকলাম, ভিতরে ঢোকার পর যা ঘটে, এক ভদ্রলোক তার ব্যাগের মধ্যে ছোট বাটন ফোন ছিল, তাকে একবার ভিতর থেকে বাইরে পাঠানো হয়েছে, তিনি যে বাটন ফোনটা রেখে আবার ভিতরে ঢুকলেন আর কি। যাই হোক ভিতরে উনি গেছে, আমরা গেলাম। যাওয়ার পর ভেতরে যেটা দেখলাম, একটা গ্যারেজ রুম যেরকম থাকে, দরজা পুশ করে ঢোকার পর ওরকম গ্যারেজ রুমের ওখানে সাইড দিয়ে আপনার বাউন্ডারি ওয়ালগুলো একটু একবারে নেচার রিলেটেড আর কি। ওখান থেকে ঠান্ডা বাতাস আসছে দুপুরবেলা, ওটা আমরা ফিল করছি। এবং ওখানে বসার মতো কিছু বেঞ্চ রয়েছে। তো এইখানে ওইখানকার সিকিউরিটি পার্সন উনি বললো যে আপনারা এখানে ওয়েট করবেন না, কিন্তু যার কারো যদি ফ্রেশ রুমে যাওয়ার দরকার থাকে, ওয়াশরুমে যাওয়ার দরকার থাকে, আপনারা এগুলো সেরে একবার ঢুকে যান, এখানে আপনাদের কোনো কাজ নেই। তো আমরা ওয়াশরুম ব্যবহার করে ঢুকে গেলাম ভিতরে। ঢুকার রাস্তাটা হচ্ছে একটা চিকন, আমাদের যে বারান্দার মধ্যে থাকে, লম্বা বারান্দা, বিশেষ করে দেখবেন যে হাইকোর্ট বা কলেজের যে বারান্দাগুলো থাকে, এই টাইপের বারান্দা দিয়ে, ওই বারান্দার সাইডে হচ্ছে বেঞ্চ দেয়া, সিঙ্গেল বেঞ্চ করে লম্বা করে দেয়া। আমরা ওখানে গেলাম, তো ওখানে বসে ওই বারান্দার ওই বেঞ্চিতে বসলাম। একের পর এক ঢুকাচ্ছে ফিঙ্গার দেওয়ার জন্য। মূল আমরা ক্যাবিনেটে যাচ্ছি, মূল জায়গায় যাচ্ছি। তো ভেতরে ঢোকার পর দেখলাম পুরো মৎসব, এত লোক, মানে আমরা বাইরে থেকে ওটা বুঝতে পারিনি। প্রায় সব মিলে ভেতরে শখানেক লোক হবে, মানে সবকিছু মিলে আর কি, তারও বেশি হতে পারে। মানে আমেরিকান এম্বাসি প্রায় 350 বা তারও 345 জনের মতো পার ডে রেগুলারলি ইন্টারভিউ নেয়। তো প্রথম কাজটা হলো যে ফিঙ্গারের লাইন আছে ওখানে, 2টা অথবা 3টা লাইন তারা করেছে। 3টা লাইন আমার যত মনে পড়ে। তো আমাদের পাঠানো হলো যে আপনার ডানে চলে যান, একবার ডান সাইডে যে কাউন্টার, তো ওখানে এক বাংলাদেশি বসা। কাউন্টারে শুধুমাত্র ওই একজনই বাংলাদেশি দেখছে, আর বাকি সবই অন্যরা, হয় ইউএসএ নাগরিক বা অন্য দেশের নাগরিক। তো ওখানে যে যাওয়ার মুহূর্তেই ওইখানে ওই মূল ইয়াতে ঢোকার আগে আরেকটা সিকিউরিটি আছে। ওই যে ভদ্রলোকের কথা বললাম যে হচ্ছে বাটন ফোন নিয়ে গেছিল ব্যাগের মধ্যে, তার ব্যাগের মধ্যে একটু মানে বিপজ্জনক কিছু পাচ্ছে, সিগন্যাল পাচ্ছে। পরে ব্যাগ খুলে দেখে ওর মধ্যে একটা টর্চ লাইট। যাই হোক ওই ভদ্রলোক আবার বাইরে পাঠানো হলো ওগুলো রেখে আসার জন্য। তো আমরা এখন বলি যে ফিঙ্গারে ওখানে যে একটা যে ঘটনা ঘটলো, এক ভদ্রলোকের পাসপোর্ট দিয়েছে, আমার সামনে যে ভদ্রলোক, তার পাসপোর্টে একটা যে বারকোডটা লাগানো আছে স্টিকার, তার স্টিকারটা তারা পাচ্ছে না। এই নিয়ে খুঁজছে প্রায় 10-15 মিনিট। আমি মোটামুটি বিরক্ত হয়ে গেছে এই মানে ওই ভদ্রলোকের আচরণ, এবং কাউন্টারে যে যারা দেখভাল করছে তারাও বিষয়টা সলিউশন আসছে না। আমাদের অন্য কাউন্টারে দিলে হয়, আমরা ওখানে দেখছি যে 5-7 জন 10 জন পাশের 2 কাউন্টার থেকে ওদের ফিঙ্গার হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে না। তারপর যেটা পাওয়া গেল, বাইরে কন্ট্রোল রুমে ফোন দিয়ে একজনকে ডেকে নিয়ে আসলো। তখন ওই বাইরের সিকিউরিটি পাসপোর্ট হাতে নিয়ে বললো যে ম্যাম, এই পাসপোর্টটা লাগানো হয়েছে নতুন স্টিকারই, কিন্তু উনি ছিঁড়ে ফেলেছেন। আমরা একবার পুরো যে ওই ভদ্রলোকের বয়স 50 হবে, 45 হবে, এক সুটেড বুটেড ভদ্রলোক। এখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করলো, আপনি পাসপোর্টে এখানে বারকোড কেন ছিঁড়ে ফেলেছেন? ভদ্রলোক তো অ্যান্সার দিতে পারছেন, বলছে আসলে আমার যে বারকোড লাগানো হয়েছে আমি এটা খেয়ালই করিনি। বল ছিলেন কিভাবে? তাহলে খেয়াল যদি নাই করেন। ফিঙ্গারে যে ভদ্রমহিলা উনি একটু ক্ষুব্ধ, কিন্তু ওইভাবে প্রকাশ করলেন না। ওনার পাসপোর্ট নিয়ে আবার ঘাটাঘাটি করে নতুন সিলের ব্যবস্থা করলেন। আমাদের 15-20 মিনিট ওখানে শেষ। যাই হোক, এখানে যে ব্যাপারটা আমি বুঝেছি যে ইউএস এম্বাসির ভিতরে ঢুকলে যে টেনশন থাকে, আমার ধারণা পাসপোর্টটা উনি ফাইল সহ এইভাবে ধরেছে এবং হাত দিয়ে হয়তো টেনশনে এইভাবে খুঁটাতে ওনার বারকোড গুলোই সব মানে একেবারেই নাই বলা যায়। 2-4 অংশ ছিটে ফোটা, চারিদিকে সাদা কাগজ, নতুন কাগজ বোঝা যাচ্ছে। এরপরে দেখলাম যে যাদের ফিঙ্গার হয়ে যাচ্ছে তাদের একবারে আবার ওই বাইরে বারান্দায় পাঠিয়ে দেওয়া হচ্ছে, মানে ভেতরে এতই বেশি চাপ। তো আমাদের আর যেতে হয়নি, যেহেতু বেবি আছে, আমাদের ওইখানেই বসলাম আমরা। এবং এরপরে
আমাদের ফিঙ্গার তো মানে প্রথমে পাসপোর্টটা চেক করার পর ফিঙ্গার দিতে যায়। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। তো পাসপোর্ট চেক আপের সময় ভদ্রলোক এই কাহিনীটি করেছে। তারপর আমরা ফিঙ্গার দিলাম, ফিঙ্গার দিয়ে ওখানে বসলাম। বসার পর এরপরে আমাদের দেখলাম যে সম্ভবত এটা 10 এবং 11 নম্বর কাউন্টারে ডাকা হচ্ছে ইন্টারভিউয়ের জন্য। মানে আপনি কল্পনা করুন, বড় একটা রুম, সাথে 12টি কাউন্টার আছে, কিন্তু সব কাউন্টার অ্যাক্টিভ না। মোটামুটি 7টা থেকে 8টি কাউন্টার অ্যাক্টিভ। হ্যাঁ, মোটামুটি সবই অ্যাক্টিভ। দুইটি কাউন্টারে শুধু ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আর বাকি কাউন্টারগুলো ওই ফিঙ্গার, পাসপোর্ট চেক আপ এগুলো করছে। মানে 3 কাউন্টারে হলো পাসপোর্ট চেক আপ করছে, 2 কাউন্টারে সম্ভবত ফিঙ্গার নিচ্ছে। এই 5টি, আর ওইদিকে 2টি হচ্ছে কাউন্টার সরাসরি ইন্টারভিউ, 7টি সম্ভবত অ্যাক্টিভ ছিল। তো আমরা ওখানে বসলাম ইন্টারভিউর জন্য, এবং দেখলাম যে বামে যে ভদ্রলোক, মানে আমাদের হাতের বামে সম্ভবত 11 নম্বর কাউন্টার, ওই ভদ্রলোক এশিয়ান বংশোদ্ভূত মনে হচ্ছে, হয় জাপানিজ বা চাইনিজ বা কোরিয়ান, এরকম কিছু একটা। মানে তাদের শেপ তো আমরা চিনি, বুঝতে পারি। মানে ঠিক এশিয়ান বলতে আমাদের ভারত বাংলাদেশের মতো না, তারা জাপানিজদের মতো। ওই ভদ্রলোক এক স্টুডেন্টের সঙ্গে অনেক কোশ্চেন করলো। স্টুডেন্ট আসলে মনোপড়তে দিতে পারেনি, সম্ভবত কোনো একটা কাগজ জালিয়াতি করা হয়েছে, এইটা নিয়ে ওই কনসুল অফিসারটা বুঝে ফেলেছে, এবং ও ওনাকে জেরা করছে, এবং ওর চোখ মুখে হাসি নেই, এবং ওনার পাসপোর্টটা রেখে যখন জিজ্ঞেস করলো যে স্টুডেন্ট, যে আমার পাসপোর্ট দেওয়া হবে, তখন বলে যে আপনি ভিসা পাবো কিনা, এরকম কিছু একটা বলতো। তখন বলছে আপনি তো ভিসা পাবেনই না, এটা কি জানি একটা ইংরেজি বললো, আমরা একটু পাশে দূরে তো ঠিক বুঝতে পারলাম না। তার মানে বুঝতে পারলাম যে ওনার কাগজপত্রে কোনো একটা ঝামেলা, মানে একটা ম্যানুপুলেট করা হয়েছে। যাই হোক, ওনার পাসপোর্টটাকে বিদায় দেওয়া হলো, এবং ওই লাইনে যারা ছিল, ওই ছেলের জন্যই হোক বা নাই হোক, লাইনে যারা ছিল সবাইকে রিজেক্ট করলো একবার গণহারে। আমি একটা বাচ্চাকে নিয়ে দেখলাম যে একবার 2-2.5 মাসের একটা বাচ্চাকে নিয়ে এক মেয়ে দাঁড়িয়েছে, দেখে বোঝা যাচ্ছে যে সদ্যই মা হয়েছেন। তার হাজবেন্ড নিউ ইয়র্কে থাকে, তো ওনাকেও রিজেক্ট করলো, মানে মোটামুটি সবাইকে। এরপরে তো আমাদের কাউন্টারে যে ভদ্রমহিলা ছিল, উনি একদম খাস ইউএসএ বোঝা গেল, এবং বেশ মডার্ন, যেরকম ক্যাজুয়াল ভঙ্গিতে কথা বলছে। চুল শেষ হলে হেসে বিদায় দিল একজনকে, চুল বাঁধলো, যাই ওনার হাতে ট্যাটু আছে, বেশ মানে হিপ হপ টাইপের, স্মার্ট। ওখানকার মধ্যে সবচেয়ে মনে হলো যে বেশ চটপটে। তো এই হচ্ছে পরিবেশ, এবং আমরা গেলাম। দুঃখজনক যে বিষয় যেটা বলি সেটা হচ্ছে যে আমাদের এই 2 লাইনে কাউকেও দেয়নি, শুধু একজনকে দিয়েছে, এক ভদ্র মহিলাকে। আর সম্ভবত আমার সঙ্গে সবচেয়ে ভালো কথাবার্তা হয়েছে ওনার, আমার বেবির সঙ্গে কথাবার্তা হয়েছে। মানে ও তো কথা বলতে পারে না, রাইম বলছিল, ওইটার রেসপন্স উনি বসে বসে করছিল, বেশ খুশ মেজাজে। যাই হোক, হাসতে হাসতে উনি আমাদের রিজেক্ট করে দিল। কেন রিজেক্ট করলো এবং কি জিজ্ঞেস করেছিল, এই নিয়ে আমি আরেকটা এপিসোড রেখেছি, ওইটা আপনি চাইলে দেখতে পারেন যে আসলে কি জিজ্ঞেস করেছে। কিন্তু ওভারঅল এই একটা পরিস্থিতি। আরেকটা ব্যাপার, যে এর আগে যেটা শুনেছি বা দেখেছি, ইউএস এম্বাসির গেটেই পুরোনো পাসপোর্ট নতুন পাসপোর্ট আলাদা করে ফেলতে বলে, স্ট্যাপলার পিন সরিয়ে ফেলতে পারে। কিন্তু এইবার ওই ধরনের কিছু নেই। পরিবেশ, প্রচুর লোকজনের সমাগম দেখলাম, এবং আমাদের যে ব্যাপারটা হয়েছে, প্রচুর কাগজপত্র নিয়ে যেতে হবে। আমাদের কোনো কাগজ টাচ করেনি, শুধু নতুন পাসপোর্ট নিয়েছেন। ইভেন ব্যাংক স্লিপ, যেটা বলা হয় এজেন্সি থেকে ম্যান্ডেটরি, DS-160 ফর্মের ডেট কনফার্মেশন, DS-160 ফর্মের প্রোফাইল কনফার্মেশন, এগুলো কোনোটাই ছুঁয়ে দেখেন। ওখানে যারা লাইনগুলো ঠিক করছিল, 3-4 জন মেয়ে কোঅর্ডিনেট করছিল, তাদের আমি স্বপ্রণোদিত হয়ে জিজ্ঞেস করেছি যে এই ফর্মগুলোর কি কোনো কাজ আছে, মানে আমার কি লাগবে না আমি ফাইলে ঢুকে ফেলবো। আমরা একটা স্বচ্ছ ফাইল নিয়েছিলাম। তো ওই মেয়েটা বললো যে না, এটার কোনো কাজ নেই, শুধু আপনি নতুন পাসপোর্টটি হাতে রাখুন। তো এখানে পাসপোর্টটা গুরুত্বপূর্ণ, তবে আপনার যাওয়ার সময় কনফার্মেশন পেজগুলো নিয়ে যাবেন, অবশ্যই নিয়ে যাবেন। কারণ কোনো ওই ভদ্রলোকের মতো ঝামেলা হলে, পাসপোর্টের সিল যদি উঠেও না যায় বা কোনো একটা ঝামেলা হোক, তখন কিন্তু ওই কনফার্মেশন পেজের বারকোড দিয়ে আপনাকে আইডেন্টিফাই করা সম্ভব হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।